উনি আমাকে একদিন বলে অফিসে যাইতে, মানে ওই দিন আমাদের অফ ডে ছিল। প্রায় 1 মাসের বেশি কারোর সাথেও কথা বলতে পারতাম না। আমারই বান্ধবী, খুব ক্লোজ ফ্রেন্ড, ও মডেলিং করে অনেক। তো মডেলিং করে ও আমাকে একদিন বলে যে তুমি তো, ওর থেকে নাকি আমিও শুনছি সবাই বলে, আমি জানি না, ও বলে যে তুমি কিন্তু করতে পারো কাজ। তো আমাকে কাজ করার কথা বলেই বলে যে তুমি যে কাজ করবা তোমাকে কিন্তু অনেক ওপেন হইতে হবে। উনি আমাকে বলে যে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তুমি মিডিয়াতে কাজ না করলেও তোমার মান্থলি একটা ইনকামের ব্যবস্থা করে দেব, তুমি আমার সাথে একটা ফ্রেন্ড হও। আমার একটা ফ্রেন্ড দরকার খুব, আমার অনেক লোনলি লাইফ, আমার মাঝে মাঝে ইচ্ছা করে ফ্যানের সাথে ঝুলে যাই। ফ্যানের সাথে ঝুলে যাওয়াটাই বেশি ইচ্ছা করে মাঝে মাঝেই। এটাই জীবন। শুভ অপরাহ্ন প্রিয় শ্রোতা, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে শুরু করছি জীবন গল্প নিবেদিত অনুষ্ঠান আমার গল্প। সঙ্গে আছি আমি এম.এ. নাঈম। আপনারা দেখছেন নিঝুম ক্রিয়েটিভ স্টুডিও লিমিটেডের ইউটিউব ও ফেসবুকে। প্রিয় শ্রোতা, কথা বাড়াবো না, পরিচিত হব অতিথির সাথে। নামটাই তো বলতে হবে যে। আমার নাম তন্নিপ্রিয়া পিউ। প্রিয়ার বয়স কত? আমার বয়স 23 বছর। 23। প্রথমত আমি ঢাকাতে জন্মগ্রহণ করি, দেন আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমাদের গ্রামের বাড়িতে আমার বাবা ওখানে আমাদের গ্রামে একটা বাড়ি করে, কারণ আমার দাদি অনেক বয়স্ক, তো তাকে তো দেখাশোনার জন্য তো একজন দরকার। গ্রামের বাড়ি কোথায় ছিল? কুষ্টিয়াতে। কুষ্টিয়াতে, ওকে। তো তখন আমরা গ্রামের বাড়িতে চলে যাই, গিয়ে ওখানে ক্লাস 5-এ অ্যাডমিট হই। 5, 6, 7 খুব ভালো ছিল। বাবা কি করতেন? বাবা গাড়ির ব্যবসা করেন। গাড়ি ব্যবসা বলতে কি, রেন্টে গাড়ির ব্যবসা নাকি গাড়ি কেনা? রেন্টে গাড়ির ব্যবসা। রেন্টে গাড়ির ব্যবসা করেন, মানে মাইকের হার হিসাবে বিভিন্ন বাড়ি কিনে? না, রেন্টেকার ব্যবসা। রেন্টেকার ব্যবসা করেন। মানে আমাদের গ্রামের ওই এলাকাটা হয় কি যে 12-13 বছর হলেই মেয়েদের বিয়ে হয়ে যায়। ওইরকমভাবেই আমারও বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। আপনি কি বড় ছিলেন আপনার পরিবারের মধ্যে? হ্যাঁ, আমি আর আমার একটা ছোট ভাই, আমার 1 বছরের ছোট, মার বাবা। তো সেখান থেকে বাবা বলল যে না, এখন তো বিয়ে দিব না, বিয়ে দিলেও মোটামুটি ইন্টার পাস করুক তারপরে বিয়ে দিব। তো আমি স্কুলে যাইতে পারতাম না। যাদেরকে রিজেক্ট করা হয় ওরা আর কি আমাকে খুব টার্গেট করে যে কেন দিবে না বিয়ে। ছেলেটি এসে বলতো ওকে আমি খুব পছন্দ করি, ওকে বিয়ে করতে চাই, মানে বিয়ে করব, ও আমার বউ, এরকম কথাও হইতো। তো আমাকে নিয়ে সবাই হাসাহাসি করত ক্লাসের মধ্যে। সবাই আমার যারা ফ্রেন্ডরা ছিল, আমি যখন স্কুলে যেতাম তখন আমাকে ফলো করত। প্রভাবশালী ছিল। ওকে। আমি ভয় পাইতাম খুব। আমি ছেলেদেরকে দেখতেই পারতাম না, একদমই অসহ্য লাগতো, পছন্দ করতাম না। দেখা গেল আমার যারা বড় বোনরা ছিল, মানে এরকম অনেক দিন চলতে থাকে। ক্লাস 8-এ উঠে যাই, তখনও এরকমই চলতে থাকে। তো যখন দেখা গেল যে না, অতিরিক্ত হয়ে যাচ্ছে বিষয়টা, তখন মানে ওরা আবার যখন ক্লাস 8-এ উঠলো আবারও বিয়ের জন্য। ওরা বলতে কি অনেকগুলো ছিল নাকি কোনো একজন, কোনো একটা বিশেষ ফ্যামিলি বা? না না, ওরা বলতে ওই ছেলের সাথে আরো কয়েকজন ছেলে ছিল, মানে থাকে না যে একটা ফ্রেন্ডের সাথে আর তারও অনেক ফ্রেন্ড থাকে। চিনতেন আপনি ওদেরকে? ওদেরকে চিনতেন আপনি? হ্যাঁ হ্যাঁ, সবাইকেই চিনি। ফ্যামিলিগতভাবে ওদেরকে জানতেন? জানতাম। ওদের ফ্যামিলিতে কমপ্লেন পাঠালেই তো হতো। এরকমও হয় যে গাড়ি নিয়ে আসে, আমি গাড়ি দেখলে ভয় পাই, চিল্লাও দিত, চিল্লানি দিতাম এরকম রাস্তার মধ্যে। তখন মানুষজন আসতো, তখন ওরা আবার চলে যেত। বাবা তখন কোথায় ছিল? বাবা ঢাকাতে থাকতো। আচ্ছা। বাবা যেত 2 মাস 3 মাস পরপর যেত। আপনাদের ওখানে অভিভাবক বলতে কে ছিল? চাচা? আমার মা ছিল না ওখানে, আসলে আমার অভিভাবক বলতে কেউ ছিল না, সবাই ঢাকাতে থাকে। সালিশের সিদ্ধান্ত কি হলো? সালিশের সিদ্ধান্ত হলো যে হ্যাঁ, তোমার সাথে বিয়ে দেওয়া হবে, ও একটু বড় হোক, অত ছোট ওর বাবা মাও দিবে না। এরকমভাবে আবার মা বাবা দুজনেই ডিসাইড করলো যে ঠিক আছে দিব, মানে এখন তোদেরকে তো থামাইতে হবে, যে ঠিক আছে তোমাকে দেওয়া হবে, ও ইন্টার টাইম তো পাশ করুক। কিন্তু ওটা হওয়ার পরেও আরও বেশি রেগে গেল, মনে হলো যে আজকেই তুলে নিব। বয়সের ডিফারেন্স কত ছিল ছেলের সঙ্গে আপনার? 5 বছর। ও কি পড়তো তখন? আমি যখন 7-এ মনে হয়, ইন্টার ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার এরকম পড়তো। বলতো তুমিও তো ছোট, এরকম বোঝানো হয়েছিল বড্ড যে ও বড় হোক, তুমিও বড় হও। তারপরও ফ্যামিলিও, মানে মা বাবাও চাইতো যে না, ওরাও সাপোর্ট দিতে হয়তো, নালে এত সাহস কেন, কোথায় পাবে। তারপরে এরকম হওয়ার পরে আমাকে তখন আর একা স্কুলে ছাড়তো না। আমি আমার বান্ধবীরা ছিলাম, মানে এলাকার যারা ছিল ওরা, ওদের সাথে এই স্কুলে যেতাম। তারপরে কি করলো, আমার মা আমার সাথে যাওয়া আসা করতো। তো এই স্কুলটাও ছিল প্রায় 2 মাইল দূরে ছিল আর কি আমাদের বাসা থেকে। ও আর ওর বন্ধুরা মিলে ডিসাইড করলো যে আমাকে অ্যাসিড মারবে,
বিয়ে যখন দিবেই না, আমি তখন ক্লাস 8-এ উঠে গেছি। হুম অ্যাসিড মেরে আমাকে মানে শেষ করে দিবে একদম। ফ্রেন্ডরা ছিল, ওরা আমাকে বলতো স্কুলে যখন যেতাম তখন ওরা বলতো যে পিউ তুই একটু কেয়ারফুলি রাস্তা দিয়ে চলাফেরা করিস, ওরা কিন্তু এমনিতে ভালো না। আর আমাদের ওই এলাকাতে এরকম ঘটনা আর একটা ঘটছিল এরকম, হুম ঠিক আছে, যে মানে অ্যাসিড দিয়ে এরকম ওর আর একটা ফ্রেন্ড এরকম হইছে, ঠিক আছে, কিন্তু অ্যাসিডটা ওর গায়ে লাগে নাই। হুম তারপরে কি হলো, আমাকে অ্যাসিড মারার কথা না, আমার ফ্রেন্ডরাও বলতো, আমি কেয়ার করতাম না, ধর কিসের অ্যাসিড কিসের কি, এগুলা কোনো না। পরেও বলতো যে না তুই তাও আমার ক্লাসে না, আমি তো বুঝতাম না যে অ্যাসিড কি। কোন ক্লাসে ছিলেন তখন আপনি? ক্লাস 8-এ পড়তাম, ওকে। 2011-12 কাহিনী বলতেছি। হুম তো আমি বলতাম ধুর কিসের অ্যাসিড কিসের কি, এগুলা কোনো না। পরে বলতো যে না তুই তাও আমার ক্লাসে। আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ওর নাম বলে এটা বলে সমস্যা নেই। তো ও বলতো যে তুই একটু কেয়ারফুলি, এমনকি ওকে পর্যন্ত মায়ের পর্যন্ত দিছে। হুম ওর সাথে আমার অনেক মিল ছিল, মানে নোট দেওয়া থেকে শুরু করে আমরা সব একসাথে করতাম। আমার একটা বান্ধবী ছিল নামসে, তারপরে ওরা আমাকে বলতো, ওই দিন আমার আম্মুও ছিল আমার সাথে। হুম তা আমার আম্মু মানে কি হতো, উনি আরো বেশি ইমোশনাল ছিল, কিছু থেকে কিছু হলে খালি কেঁদে ফেলতো। হ্যাঁ, খুবই ইমোশনাল ছিল। সেদিন হচ্ছে মানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি আর আম্মু, আমাদের গ্রামের ভিতরে তখন আর কি এখন তো রাস্তাঘাট সবকিছু পাকা হয়ে গেছে, আগে এরকম পাকাও ছিল না, হুম সে আরও মানুষ ছিল। বাট ওরা বাইক থেকে যখন অ্যাসিডটা মারে তখন একটা সাইড আমার মা আমাকে ধাক্কা দিয়ে যখন ফেলে দিল, তখন অ্যাসিডটা আমার মায়ের পায়ে পড়ছিল। মানে অ্যাসিডটা যখন দেয় আমার মা উঠে গেছে, বইগুলো হাতে ছিল, হুম আমার কাঁধে তো ব্যাগই ছিল। তা আমাকে ধাক্কা মারে, আমি পড়ে যাই। পড়ে যাওয়ার পরে কি হয়, আমার মার যেভাবে ও পায়ে অ্যাসিডটা পড়ে, পড়ার পরে ওখানে অনেক মানুষ জমায়, মানে আগুন ধরে যাওয়ার মতো অবস্থা এখানে। হুম তারপর আমাদের আবার ক্যানেলের উপর দিয়ে যাইতে হইতো। হুম তা ক্যানেলের উপর নিচে আবার আমার মাকে সবাই মিলে ফেলে দেয়, যে তুমি এটা খালের উপরে, আশেপাশে তো অনেক বাড়ি থাকে, হুম। অনেক বাড়ি ঘর থাকে, সবাই মানে আমি চিল্লাচ্ছি তো চিল্লাবো না। তো ওরকম চিল্লার আমার মাও অনেক চিল্লাইতেছিল তখন, মানে অনেক বেশি ভয় পেয়ে গেছিল। হুম তারপরে আর ওরা মনে করছে হয়তো আমার গায়ে লাগছে, হুম। কিন্তু আমার গায়ে লাগে নাই। হুম। তারপরে সবাই যখন জড়ো হয়ে যায়, অনেক মানুষ যখন চলে আসে, তারপর আমার মাকে কি করলো, ওরা সবাই মিলে খালের মধ্যে ফেলে দিল, মানে তুই খালের মধ্যে যাও। হুম তারপর ওখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয় মাকে। হুম তারপর ওখানে প্রায় 5-6 দিন মতো হসপিটালে ছিল। হাসপাতালে যখন মাকে নিয়ে যাওয়া হয়, হুম তারপরে কি হলো, ওর তারপরে কি হলো, ওখান থেকে তো কোনো পুলিশ কোনো কিছুই না, কারণ তার গায়ে যদি অনেক বেশি ঝলসে যেত হুম। তাহলে হয়তো পুলিশ যেত বা ঘটনাটা কি হয়েছিল ওটা হয়তো দেখত। হুম হুম তখন তারা দেখে নাই। তারপর আমরা এই থানাতে যখন কেসের জন্য যাই, ওখানে আমাদের কেসটা নেয়নি তারা। আচ্ছা তারপর ওখান থেকে আমরা কোর্ট কেস করি। হুম। কোর্টে তো কেস নেবেই। হুম তো কোর্ট যখন কেস করি, কোর্ট কেস করার পরে ওদের মামলার আসামি কি হয়? ওই ছেলেটাকেই দেন? হ্যাঁ, ওই ছেলেটাকে হয়। দেখেছিলেন আপনি যে ওই ছিল? হ্যাঁ, ওকে। ওই ছিল ওর ফ্রেন্ড, ওদেরকে সবাইকেই তো চিনি। আচ্ছা, অনেক দিন ধরে তো, প্রায় 1-1.5 বছর ধরে তো আমাকে একই স্কুলে পড়তো কি? ডিস্টার্ব করতেছে। একই স্কুলে পড়তো? হ্যাঁ হ্যাঁ, একই স্কুলে। তো স্কুলের টিচারকে আপনারা ইনফর্ম করেন নাই বিষয়গুলো? না, স্কুলের টিচাররাও জানতো, আচ্ছা সবকিছুই জানতো, আচ্ছা। কিন্তু এত দূর গড়বে তারা তো সেটা জানতো না। কোর্ট কেস হওয়ার পরে ইফপিজি আবার নারী ও শিশু নির্যাতন একটা কেস হয় ওইখানে কোর্টে। ওকে তো বাসা থেকে নিয়ে আসে পুলিশ গিয়ে, পুলিশ যে নিয়ে আসার পর ওর বাড়ি আর আপনার বাড়ি কত দূর ছিল? স্কুলে, ওর বাসাটা ছিল স্কুলের সাথেই, হ্যাঁ, মানে আমি ডিস্টেন্সটা জানতে চাচ্ছিলাম। 2 মাইল ডিস্টেন্স ওকে, দিয়ে পুলিশ ধরে নিয়ে আসে। আচ্ছা। তারপরে পুলিশ যখন ধরে নিয়ে আসে তখন আর ও সবাইকে বলতো যে ও আমার বউ, এরকমভাবেই বলতো। ও যখন কোর্টে ছিল, থানাতে ছিল, মানে জেলে যেটা বলে, তখনও আমার স্কুলে যখন আমি যেতাম আমাকে নিয়ে সবাই খুব হাসাহাসি করতো। মানে ওই তখন থেকে আমার ডিপ্রেশনটা শুরু হয়। হুম 1 মাস মতো মনে হয় ছিল। হুম যাই হোক, মোটামুটি জেলে, তারপরে ওর বাবা তো প্রভাবশালী, যাই হোক নিয়ে আসে, বের করে। আরও মানে তখনও তুলে নিয়ে যাবে, আরও ক্রেজি হয়ে যাবে, আরও ক্রেজি হয়ে যায়, তুলে নিয়ে যাবে। জেল তো কাটিয়েছি, সুতরাং আর কি, জীবন আর কি জিনিস, যা আছে দেখে সারবো। তখন এই ঝামেলা হতো, তো আমি ক্লাস 9-এ উঠে গেলাম। 9-এ উঠে যাওয়ার পর আমার বাবা বলল যে না বাবা, তোমাকে আর আমি গ্রামে রাখতে পারবো না, যেভাবেই হোক তোমায় ঢাকায় নিই। তখন এই ঝামেলা হতে হতে আমি ক্লাস 9-এ উঠে গেলাম। 9-এ উঠে যাওয়ার পর আমার বাবা বলল যে না বাবা, তোমাকে আর আমি গ্রামে রাখতে পারবো না, যেভাবেই হোক তোমায় ঢাকায় নিয়ে আসবো। তখন আমার মাও সহ, আমি সহ, আমার ছোট ভাই সহ আবার ঢাকাতে চলে আসে। ঢাকায় ঢাকাতে আসার পর আর ওরা ঢাকাতেও আসার করছে অনেক বেশি, বাট ওরা অ্যাড্রেসটা জানতো না।
ক্লাস 9-এ আবার অ্যাডমিট করে দেয় বাবা। ওকে মোটামুটি সুন্দরভাবেই চলছিল সব কিছু। হুম ক্লাস 10-এ যখন উঠি তখন আমার মায়ের একটা কিডনি ফেলোর আসে। মানে মা অনেক দিন ধরে সিক, অসুস্থ। জি। মায়ের একটা কিডনি ফেলোর আসে, একটাতে পাথর। তো ডক্টর বলল যে একটা কিডনি ফেলিওর হলে মানুষ বাঁচে, কিছু হয় না। বাট উনার যে আরেকটি ঢাকাতে আসার পরে, আর ওরা ঢাকাতেও আসা রিয়াক্ট করছে অনেক বেশি, বাট ওরা অ্যাড্রেসটা জানতো না। ক্লাস 9-এ আবার অ্যাডমিট করে দেয় বাবা। ওকে তো মোটামুটি সুন্দরভাবেই চলছিল সব কিছু। হুম ক্লাস 10-এ যখন উঠি তখন আমার মায়ের একটা কিডনি ফেলিয়ার আসে। মানে মা অনেক দিন ধরে সিক, অসুস্থ। মায়ের একটা কিডনি ফেলিয়ার আসে, একটাতে পাথর। তো ডক্টর বলল যে একটা কিডনি ফেলিয়ার হলে মানুষ বাঁচে, কিছু হয় না, বাট ওনার যে আরেকটা কিডনিতে স্টোন আছে ওইটা অপারেশন করতে হবে। তো বাবা না আসলে বোঝে নাই, যদি ওনাকে ইন্ডিয়ায় নিয়ে চলে যেত তাহলে হয়তো একটা কিছু ভালো হইতো, আমরা হয়তো ভালো কোনো রেজাল্ট পেতাম। তো তখন কি হলো, ওর পিত্তিতেও আবার পাথর ছিল। তো আমার মার কথা হচ্ছে যে অপারেশন যখন করবই তখন দুটো একবারেই করে ফেলি। তখন ডক্টর বলল যে হ্যাঁ, কিডনিটা হচ্ছে কেটে করতে হবে, আর মানে পিত্তিটা হচ্ছে ফুটো করে যেটা বলে ওইটা করে করতে হবে। আমার বাবা একদমই রাজি না, তার অপারেশন করাবে না, কারণ বাবা অনেক ভয় পায়। ঠিক আছে, তো আমার মা খুব জেদ ধরলো যে না, আমার অপারেশন করাতেই হবে। মানে ওনার তো অনেক অসহ্য, মানে ওনার যন্ত্রণাটা তো আমরা বুঝতেছি না। উনি অনেক 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 দিন সাপোর্ট করছে, অনেক দিন কষ্ট করছে। অপারেশনটা হয়, অপারেশনটা হওয়ার পরে সব ভালো, সব কিছু বাসায় নিয়ে আসা হয় তাকে। তারপর থেকেই সে কিছু খেতে পারে না, তার অনেক অসুবিধা, পেটটা ফুলে গেল হঠাৎ করে। ফুলে যাওয়ার পরে যে ডাক্তার অপারেশন করে সে রেফার করলো ঢাকা মেডিকেল নিয়ে যেতে হবে। ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার পর সাথে তার আইসিইউতে অ্যাডমিট করে নেয়, কিছুই বলল না। অপারেশনের প্রায় 1 মাস পরে আমার মা মারা গেল। অপারেশনের 1 মাস পরে মা মারা গেল। আপনি তখন ক্লাস 9-এ? হ্যাঁ, তখন ক্লাস 9-এ। মা মারা যাওয়ার পরে থেকে আরও বেশি, মানে বাবা বলল যে ঠিক আছে বাবু, তাহলে এখন কি হবে, তোমাকে কে দেখবে, বা মানে থাকে না এখনকার বাচ্চারা তো কি হয়, অনেক বেশি অ্যাডভান্স বা অনেক বোঝে। আমি এক গ্লাস কখনো পানি ঢেলেও কখনো আমি খাইনি। তো দেখা গেল যে আমার অনেক কষ্ট হইতো, আমাদের সংসারটা কে দেখবে তখন সেই মুহূর্তে, মা নেই। আর মাকে নিয়ে 1টা মাস অনেক কষ্ট করছি ঢাকা মেডিকেলে। মানে এমনও হয়েছে বারান্দাতে শুয়ে থাকতে হচ্ছে। ঢাকা মেডিকেলের অবস্থা হয়তো ভাই আপনি জানেন। তো মা ওই যে একটা গ্রামের যেসব কাহিনীগুলো হইছে ওগুলোতে যতটা না ডিপ্রেসড ছিলাম, মানে ওগুলো তো ভুলি না এখনো। হয়তো রাত্রিবেলা ঘুমালে কি হয়, ওগুলাই স্বপ্ন দেখি যে আমার সাথে হয়তো আবার এরকম কিছু একটা হবে। ট্রমা। এখন যদি এরকম কিছু একটা হয়, আমার তো মা নেই, আমাকে কে সেভ করবে? ঠিক আছে, তো মা যখন মারা যায় প্রায় 1 মাসের বেশি কারোর সাথে কথা বলতে পারতাম না। আপনাকে আমি যেটা বলছিলাম ভাইয়া, আমি একদম ভুলে যাই সবকিছু। তো হলো কি যে মা যখন মারা গেল ওইটা আরও নিতে পারি নাই। তো ঢাকা মেডিকেল থেকে তো আমাদের গ্রামের বাড়িতে তাকে নিয়ে যেতে হবে। আবার আরেকটা স্বপ্ন দেখি প্রতিদিন রাতে, এখনো দেখি, মানে মাথা থেকে যায় না, যে মাকে যেদিন নিয়ে গেলাম ঢাকা মেডিকেল থেকে গ্রামের বাড়িতে, যে অ্যাম্বুলেন্স তো অনেক জোরে স্পিডে চলে, তো মায়ের লাশটা যখন মানে ঝাঁকি দিয়ে লড়ে না, মানে হয়, আমার মনে হচ্ছিল যে আমার মা বেঁচে আছে। ওই জিনিসটা এখনো ভাই আমার মাথা থেকে যায় না। আমি প্রায় রাতেই দেখি কি আমার মা হয়তো বেঁচে আছে, মানে ঝাঁকানো ইত্যাদি। মনে হচ্ছিল মা নড়ছে। হ্যাঁ, নড়ছে, এরকম মনে হচ্ছিল। ভালো স্টুডেন্ট ছিলাম, তো আমার এসএসসির রেজাল্টটা ভালো হয়নি, তখন আমি আরও ডিপ্রেসড হয়ে যাই। সংসারের একটা প্রেশার চলে আসে আমার উপরে, কারণ আমার বাবা এমন একটা মানুষ, সে মানে অনেক ক্লিন মানুষ। ঠিক আছে, তাকে যে অন্য কেউ রান্না করে দিবে বা বোয়া যে রান্না করে দেবে বা বউ একটা কাজ করে দিবে, সেটা সে পছন্দ করে না। আমি যেভাবে দিব আমারটাই সে করবে, মানে আমার সব কিছুই খাবে, আমিই সব। তো ইন্টারটাও যখন আস্তে আস্তে যখন পাশ করি, ইন্টার পাস করার পরে ইউনিভার্সিটিতে অ্যাডমিট হই, তখন তো ওরিয়েন্টেশন প্রোগ্রামও হয়। তো ওই প্রোগ্রামে একটা ছেলে আমাকে দেখে, ওই দিন আমি ওকে দেখি নাই। তারপরে 1 মাস 2 মাস, মানে ফার্স্ট সেমিস্টারে ওকে আমি মানে তেমন চিনতাম না। সেকেন্ড সেমিস্টার থেকে ওর সাথে আমার অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ হয়। বিবিএতে আমি অ্যাকাউন্টিংয়ে ছিলাম। ওকে।
তো ওর সাথে আমার ফ্রেন্ডশিপ হয় যে দেখা গেল একসাথে স্টাডি করতেছি, লাইব্রেরিতে বসতেছি, এরকম মানে নর্মাল একটা ফ্রেন্ডশিপ, যেমন বেস্ট ফ্রেন্ড যেমন, ও আমার এরকম একটা ফ্রেন্ড হয়। তো ফ্রেন্ড হতে হতে একটা সময় আমরা একসাথে ঘুরতে যেতাম, একসাথে কফি শপে বসতাম, কফি খেতাম, আড্ডা দিতাম, লাইব্রেরিতে বসতাম, একসাথে স্টাডি করতাম, সব ঠিক ছিল। একসাথে লাইব্রেরিতে স্টাডি করতেছি, এক সময় ও আমাকে বলল যে ও আমাকে অনেক পছন্দ করে। আমিও ওকে অনেক পছন্দ করতাম। প্রপোজ করার পরে আমি এটাও অ্যাকসেপ্ট করি। তারপরে দেখা গেল ওর বার্থডেতে আমি ওকে অনেক সারপ্রাইজ করতাম, ও আমার বার্থডেতে অনেক সারপ্রাইজ করতো। তো ওকে অনেক বিশ্বাস করতাম যে না, ও আমাকে অনেক ভালোবাসে, হয়তো আমি ওর সাথে ভালো থাকবো। আর ও এমনিতে অনেক অনেক ভালো ছিল, মানে আমাদের ফ্রেন্ডদের মধ্যে সবাই ওকে খুব পছন্দ করতো, আমাকেও অনেক পছন্দ করতো। মানে আমরা যদি কাপল ছিলাম, আমাদের সবাই খুব পছন্দ করতো যে না, তোমাদের খুব সুন্দর লাগে, সুন্দর মানায়। আমাদের অনেকে ছিল যারা ইউনিভার্সিটিতে অনেকেই আমাকে পছন্দ করতো, অনেকে এবার অপছন্দ করতো, বিষয়টা দেখতে পারতো না, বলতো যে কি একটা রিলেশনশিপ করছো, তোমার সাথে যায় না, বাধায় না, এমনও শুনতে হয়েছে। তো যখন আমার এরকম অনেক বিয়ের প্রপোজাল আসে, আমি ওকে বলি, ও এমনও হয় কান্না করে, অনেক কান্না করে যে না, তুমি বিয়ে করো না, বিয়ে তো কমপ্লিট হোক, আমরা বিয়ে করব। তো তারপরে দেখা গেল ওর যত কাজিনরা ছিল, মানে ছেলেটার যত কাজিনরা ছিল, ওরা সবাই আমাকে পছন্দ করে। ওরা আসতো, ওদের সাথে ঘুরতে যেতাম, একসাথে ঘুরতাম আমরা। তারপর ওর এক কাজিনের বাসায়ও গেছি, যে ওই কাজিনের ছেলের বার্থডে ছিল। বার্থডেতে যখন গিয়েছে তখন ওরা আমাকে সবাই চিনছে, মানে ওদের বাসার ওর মা থেকে শুরু করে ওর বাবা, ওর বোন, ওর ভাই, সবাই আমাকে চিনে, সবাই আমাকে পছন্দ করে। মা বাবা বললো যে ঠিক আছে, সমস্যা নেই, বিবিএ কমপ্লিট করো। আমরা তো সেম এজ ছিলাম, ঠিক আছে। তো তখন বললো যে ঠিক আছে, তাহলে তোমরা বিবিএ কমপ্লিট করো, তারপরে বিয়ে করো। ওদের বাসা থেকে আমাকে এমন হয়েছে ইনভাইট করছে, যে থাকে না যে কারো বিয়ে হয় বা চাচাতো বোনের, মামাতো বোনের বিয়ে হয়, ইনভাইট করে ওরা সবাই আমাকে। তো ইনভাইট করলো, কি করতো, কখনো না আমাকে নিত না, মানে ওর বাসায় কখনো নিত না। ও চাইতো না যে ওর মা বাবার সাথে আমার ফেস হোক। কেন চাইতো না আমি জানি না। ও একটু মানে বলতো যে আমার মাকে আমি ভয় পাই, আমি বাবাকে ভয় পাই, আমি অনেক শাই ফিল করি, আমি কিভাবে তোমাকে নিব। তো আমি খুব মানে থাকে না রেডি থাকতাম যে একটা গায়ে হলুদের প্রোগ্রাম, ওর বড় চাচি আম্মা আমাকে, ওর যখন বড় ভাইয়ের যখন বিয়ে হয়, মানে চাচাতো ভাইয়ের যখন বিয়ে হয়, আমাকে বলছে যে বাবা, আমি তোমার জন্য গাড়ি পাঠাইতেছি, তুমি চলে আসো। মানে আমার মা নাই দেখে উনি আমাকে খুবই ভালোবাসতো, খুবই আদর করতো। তো গাড়ি পাঠাচ্ছে, তুমি চলে আসো। এখন আমার কথা হচ্ছে যে আমার যার সাথে রিলেশন, সে যদি আমাকে না বলে, তাহলে তো আমি তার বাড়িতে যাইতে পারি না। মানে ওর ফ্যামিলি সার্কেলে আপনি খুবই মোটামুটি পরিচিত ছিলেন। হ্যাঁ, খুবই মানে স্পেশাল ডেটে ইনভাইট করতো। হ্যাঁ, প্রত্যেকটি স্পেশাল ডেটে ওরা আমাকে ইনভাইট করতে, এমনকি ওর বড় চাচি আম্মা পর্যন্ত আমাকে গাড়ি পর্যন্ত পাঠাইতেছে যে বাবা, তোমার জন্য আমি গাড়ি পাঠাইতেছি, তুমি চলে আসো। এমনকি ওর যত কাজিনদের যে জামাইরা ছিল, মানে দুলাভাই যারা ছিল, তারাও আমার সাথে অনেক মজা করতো। সবার সাথে ফেসবুকে অ্যাডও ছিলাম। তো ও আমাকে ফেস করতো না কখনো, মানে ফ্যামিলির কাছে। তো আমার খুব মন খারাপ হতো, আমি রেডি থাকতাম সবসময়। ফেস করতো না বলতে আপনি কি বুঝাচ্ছেন? পরিচয় তো হয়ে গেল সবার সঙ্গে, আপনার ফেস করার নিয়ে আছে কি? পরিচয় তো আমার সাথে ছিলই, ওইটা থাকে না যে একটা কাজিনের সাথে ফেসবুকে কিভাবে একজনের সাথে একজনের পরিচয় হলো, তারা একজনের সাথে হয়ে যায়। তো থাকে না, ওর মার সাথে আমার কখনো সামনাসামনি দেখা হয়নি। নিয়েছেন? না, ওকে নিয়ে যায়নি। আপনার বাবার সামনে ওকে নিয়ে গিয়েছিলেন? না, কিন্তু আমার বাবা জানতো, ওর বিষয়টা সবই জানতো। আমি ওর ছবিগুলো তো আমার বাবার রাজি ছিল। বাবা এখন আমার বাবা তো মেয়ের বাবা, উনি তো আর যে জবরদস্তি করে সম্পর্ক করতে যাবে না। তো যখন আমি বিবিএটা কমপ্লিট করি। আপনি বলছেন যে গায়ে হলুদের প্রোগ্রামে রেডি থাকতেন, ও কি করবে? আচ্ছা, আমি গায়ে হলুদের প্রোগ্রামে আমি ওকে ফোন দিয়ে বলছি যে আমার তো বড় চাচি আমায় ফোন করতেছে, আমি কিন্তু রেডি, তুমি বললে আমি রেডি হয়ে যাব। ও বলতেছে আমি তো ওর সেই দিন ওর বাড়িতে ছিল না, বলছে আমি তো নিজেই তো আমার বাড়িতে এখন আসি নাই, কি পরিস্থিতিতে আছে আমার বাড়ি, কি অবস্থা কি নাকি আমি তো নিজেই জানি না, তুমি কেন যাবা, তোমার যাইতে হবে না। তো ওই দিন আমার অনেক মন খারাপ হয় যে সবাই এত করে বলতেছে, আমাকে ও না করলো। তারপর আবার আমাকে যখন ফোন করে, আমি বললাম ওর তো আমাকে না করছে, আমি কিভাবে যাই। পরে আর শেষ ওইটা। তারপরে যখন বিবিএতে যখন আমি কমপ্লিট করলাম, তখন আমার বিয়ের জন্য খুব মানে একজন আর্মির অফিসার পর্যন্ত আমার বিয়ের করছে। তো বাবা বললো যে না বাবা, তুমি দেখো, ওকে বলে দাও, দেখো যদি বিয়েটা করে যদি হয়, তাহলে ওর বাসা থেকে বিয়ে প্রস্তাব দিতে বলো। এভাবে আর তোমাকে আমি রাখতে পারবো না, কারণ বিবিএ কমপ্লিট করে ফেলছি, এখন আমার বাবা আমার জন্য বিয়ে করতে পারতেছে না।
8 বছর হয়ে গেছে আমার বাবা আমার জন্য বিয়ে করে নাই, শুধুমাত্র কি যে তোমার বিয়ে আগে হোক তারপর আমি বিয়ে করব। তারপরে যখন জানানো হয় যে আমার এখন বিয়ে প্রপোজাল আসতেছে, তুমি বাসায় জানো, বা তুমি যদি তোমার মাকে দিয়ে কথা বলাইতে না পারো, তোমার তো একজন মামা আছে, মানে মামা হচ্ছে ওর ওই যে হচ্ছে অনেক ফ্রেন্ডলি, তার সাথে আমার অনেকবার কথা হয়েছে, অনেক ফ্রেন্ডলি, আমি মানে ওর যে ভাইক না বউ হব ওরকম তার মধ্যে ছিল না, অনেক মজা করতো, ফ্রেন্ডের মতো ছিল একদম। আমি আপনার কাছে অনেক ফ্রেন্ডলি, আমি যে ওর যে ভাই বউ হব ওরকম তার মধ্যে কি ছিল না। আচ্ছা, অনেক মজা করতো, ফ্রেন্ডের মতো ছিল একদম। তো আমি মামাকে দিয়ে তুমি একটা প্রপোজাল দাও, ও তখন বলে যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে পরে জানিয়ে দিচ্ছি। এর মধ্যে বাবার সাথে আমার একটা ঝামেলা হয়। ঝামেলাটা হয় আমি যখন ভাইয়া এখানে একটু পজ করেন, আমি ঝামেলাটা কেন হয় এটা বলি। বিবিএ যখন আমি কমপ্লিট করব তার আগে কিন্তু আমাদের 3 মাসের একটা ইন্টার্নশিপ থাকে। তখন আমি যখন ইন্টার্নশিপটা আমি পাচ্ছিলাম না কিছুতেই, যেখানেই যাচ্ছিলাম সেখান থেকে হচ্ছিল না যে আমাদের এখন লাগবে না, বা আমাদের আছে, বা আমরা এখন ইন্টার্নশিপ নিব না, এরকম। ব্যাংকে ইন্টার্নশিপ করা খুব ইচ্ছা ছিল, তো পাচ্ছিলাম না। তখন একটা কোম্পানিতে ইন্টার্নশিপ হয় আমার। ইন্টার্নশিপটা আমি সুন্দরভাবেই করি, সুন্দরভাবেই করি, করার পরে হয় ওখানে আমার জবও হয়ে যায় ইন্টার্নশিপটা করার সময়। তো জব হওয়ার পরে হয় কি ভাইয়া, ওখানে যে সিও স্যার থেকে শুরু করে চেয়ারম্যান স্যার যারা ছিল তারা আসলে ভালো ছিল না মানুষগুলা। তারা আমাকে প্রপোজাল করতো যে তোর ব্যাংক অ্যাকাউন্ট নেই। স্টোরিটা বলেন আমাকে, কি হয়েছে? এটাই আপনার ফার্স্ট জব? হ্যাঁ, ইন্টার্নশিপ করলে তো অনেক কোম্পানি থেকে তো রেখে দেয়, তো আমাকে রেখে দেওয়া হয়। সিও স্যার, ম্যানেজার স্যার, তো সিও স্যার আমাকে হচ্ছে ফোন করে। ফোন করার পরে আমাকে বলে যে পিউ তুমি এই দিন আসো, এরকম আসো। তো ওনার কথাবার্তা আমার কেন জানি আমি একটু বুঝি, ভালো লাগতো না, আমি অ্যাভয়েড করতাম খুব। সিও স্যারের সাথে কেন এত কথা বলবো, কাজ রিলেটেড কথা হবে, শুধু কাজ রিলেটেডের কথা বলবো। তো উনি আমাকে একদিন অফিসে যাইতে বলে, ওই দিন আমাদের অফ ডে ছিল। অফ ডে তো অফিসে যাইতে বলে, আমি অফ ডেতে কেন অফিসে যাব? তো আমার বাবাও এমন একটা পার্সন, উনি হচ্ছে আমি অফিসে যাইতাম, উনি কিন্তু আমাকে অফিসে নামাই দিয়ে আসতো, আবার অফিস ছুটি হলে আবার নিয়ে আসতো। বাবা তো জেরা করতেছে যে তুমি অফ ডেতে কেন অফিসে যাবা। তো স্যার আমাকে বলতেছে তুমি অফিসে আসো, তুমি হচ্ছে 10টার মধ্যে আসবো, তোমাকে 1টার মধ্যে ছেড়ে দিব না। কিন্তু অ্যাকাউন্টসের লোকজনের কিন্তু অনেক প্রয়োজন হয় অফিসে। না, ওই দিন আমার কোনোই কাজ ছিল না। ওকে, আমাকে বলতেছে তুমি 10টার মধ্যে আসো, তোমার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে, দরকার আছে, হচ্ছে 1টার মধ্যে ছেড়ে দেব। তো এটা আবার কেমন, আমি তো 9টা থেকে 6টা পর্যন্ত ডিউটি করি, তো আমাকে 10টা বাজে যাইতে বলতেছে, 1টার মধ্যে আমাকে ছেড়ে দিবে। তা আমার আর ওই দিন এমনি আমি ডিপ্রেসড, অলওয়েজ আমি ভাইয়া ডিপ্রেসড থেকে, আমার একটু থেকে একটু কিছু হলে আমি খুবই খুঁতখুঁতি মানুষ, যে অনেক বেশি চিন্তা করি। তো চিন্তা করতেছি যে আমাকে কেন এরকমভাবে বলতেছে যাওয়ার জন্য। দেন আমি আর ওদিন অফিসে যাই না যাওয়ার পরে উনি দেখলাম আমাকে ব্লক করে দিছে হোয়াটসঅ্যাপ থেকে। হোয়াটসঅ্যাপে আমাদের যে ছিল যে, কিন্তু ওনার সাথে উনি, তারপর আমাদের যে ম্যানেজার স্যার ছিল উনি, তারপর আরও কয়েকজন ছিল, তো সবার সাথে হোয়াটসঅ্যাপে কথা হতো। একটা গ্রুপ ছাড়া, অফিসিয়াল একটা গ্রুপ থাকে, ও গ্রুপ ছাড়াও কথা হতো। উনি আমাকে ব্লক করে দিছে হঠাৎ করে। আমি ফোন দিলাম, স্যার আপনি আমাকে কেন ব্লক করে দিচ্ছেন? তারপর ও বললো যে তোমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই, ভাবলাম তোমাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দিব। তোমাকে তো আমি জমিদার বানাই দিতে চাই, তুমি তো আমার কথা শোনো না, তুমি আমার কথা শোনো, দেখে আমি তোমাকে জমিদার বানাই দিই, তোমার ফ্ল্যাট কিনে দিতেছি, তোমাকে গাড়ি কিনে দিতেছি। ওই দিনের পর থেকে আমি আর একদিনও ওই অফিসে যাইনি, একদিনও যাইনি। তার আগেও আপনি বুঝতেন যে আসলে ইন্টেনশনটা ভালো না, যে কোনোভাবেই হোক আচার আচরণে? ওই দিন আমি একেবারে সারপ্রাইজ। 20 এবং 18-17 হয়তো স্যালারি পেতো, আর আমাকে ওরা 22 দিত, সিইও স্যাররা আমাকে অ্যাপয়েন্ট করছিল ওখানে। ম্যানেজারকে যখন আমি আর পারলাম না, তখন তাকে ব্লক করে দিলাম। আমি বললাম ভাইয়া আপনাকে তো আমি বললাম যে আমি আর জব করব না, আপনি কেন আমাকে ডিস্টার্ব করতেছেন? উনি আমাকে লাস্টে আমাকে বিয়ের প্রপোজালই দিয়ে দিছে যে আমি তোমাকে এরকম খুব পছন্দ করি, আমার টার্গেটই ছিলাম তোমাকে বিয়ে করব। আমি বলি না ভাইয়া, আমার তো বয়ফ্রেন্ড আছে, আমি আপনাকে কেন বিয়ে করবো? এভাবে বলে ওনাকে জাস্ট কেটে দিয়ে ব্লক টক করে দিলাম, কারণ অনেক ফোন দিত, সে খুবই ডিস্টার্ব করতো। তো এইগুলো আমি আমার ওই বয়ফ্রেন্ডের কাছে কখনো শেয়ার করিনি, কেন জানি না, থাকে না যে একটা রিলেশনশিপে আছি, অনেক বেশি ট্রাস্ট করি তাকে বিয়ে করব এটাও ভাবি, কিন্তু তার কাছে কেন জানি শেয়ার করতে পারতাম না সবকিছু, জানি না কেন পারতাম না। আর ও আবার আমাকে এটা বলেছিল যে তুমি যদি আমার বাড়ির বউ হও কখনো জব করতে পারবা না। বয়ফ্রেন্ডটা বলেছিল? হ্যাঁ, ও তো আমার জব নাই এটা শুনলে তো খুশি হবে, খুশি হয়েছে। ও বলতেছে যে ঠিক ভালো হয়েছে জব নাই, বাপের বিজনেস। হ্যাঁ, ও তখন কি করে?
ওরও বিবিএ কমপ্লিট হয়ে গেছে। ও জব করতো তখন? না, ও জব করে না, মানে 1 মাসও জবটা আমি করি নাই, 3 মাস ইন্টার্নশিপ, এরপরে 1 মাসও করি নাই জব। ওকে। মানে এই 1 মাসের ভিতরে এত কাহিনী হয়ে গেছে। তো ওর বাবার বিজনেস আছে, ও কোথা চাচ্ছে ইন্টার্নশিপ শেষ, আমি ওর বাবার বিজনেসই দেখবো, আমি জব টব করবো না। ও জব নিজেও করতে চায় না, আমি করি এটাও চায় না। বাবা বলল ঠিক আছে বাবা, তোমার জব করতে হবে না। বাবাকে যখন বললাম তুমি বিয়েই করো, তুমি ওকে বলো বিয়ের প্রস্তাব দিতে, বিয়ে দিয়ে দিই, না হলে তোমার অনেক বিয়ের প্রপোজাল আসতেছে, যে কোনো মতো তোমার বিয়ে দিয়ে দিব, আমি আর কোনো কথা শুনবো না, অনেক বিয়ে ভাঙছো। তখন ওকে যখন বললাম, ও আমাকে বললো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। পরের দিন বাবা আমি ওর থেকেই শুনতে চাই, আমি আর আদার্স ফ্যামিলির কারো থেকে কিছু শুনতে চাই না, কারণ তাদের সাথে তো আমি সংসার করব না, আমি তাদের সাথে থাকবোও না। ঠিক আছে, ওকে তখন স্ট্রং হইতে আমি চাইছিলাম যে ও স্ট্রং কিনা, ও আমাকে কতটুকু চাই আমি ওটা জাস্ট বোঝার জন্য আমি এরকম বলছিলাম। তারপরে আমার কাজিনের সাথে যখন ওর অনেকক্ষণ কথা হয়েছে, আমার কাজিন বলতেছে যে না, ও এমনি তোমার অন্য সব বিষয় নিয়ে খুব ইন্টারেস্টেড, বাট তোমার বিষয়ে ও ইন্টারেস্টেড না, ও তোমার কাছে বিয়ে করবে এটা আমি বুঝলাম না ওর কথা থেকে। ওকে, ঠিক আছে। তারপর আমার আরেকটা আন্টি আছে আমার ফুটপি, ওর কাছে নক দিয়ে বলে আমি নাকি ওর সাথে চিট করছি। মানে এটা ওর সেলফ স্যাটিসফ্যাকশন। ও তো এখন থাকে না যে বড় হবে, কারণ বলে আমি জানি না, আসলেই জানি না। আমার মাঝে মাঝে খুব জানেন তো, উত্তরা থেকে যেখানে আমাকে যাওয়ার কথা বলে অনেক ডিস্টেন্স, তা আমি যাব কিভাবে, যাই হোক। বাবা 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 তো কখনোই সাপোর্ট করবে না, এই বিষয়টাও তো সাপোর্ট করবে না। তো বাবাকে বলার সাহসও পাচ্ছি না যে কথাগুলো বাবাকে বলবো। তারপরে এটা বলি নাই কখনো এখন পর্যন্ত, হয়তো এই শোটা দেখার মাধ্যমে হয়তো বাবা জানবে যে আমার নায়িকা হওয়ার ইচ্ছে ছিল। তার আগে এইটা আমি আসলে শেয়ার করিনি কখনো তার কাছে। তখন আমি আমার ওই যে ছেলে ফ্রেন্ড ওকেও জানাই। তো আমার বান্ধবীটাও তো অনেক খুশি যে ঠিক আছে চলো যাই, আমি যাব তোমার সাথে। তা আমার ফ্রেন্ডকে যখন আমি জানাই, ও আমাকে বলল যে প্রিয় তুমি সন্ধ্যায় কেন যাবা, তুমি বলো দুপুরের পরে বা বিকেলে এই টাইমটাতে যাও, সন্ধ্যায় তুমি তখনও কোথাও যাবা না। ওকে। আর এত দূর তুমি উত্তরা থেকে এত দূর যাবা, আবার উত্তরা ব্যাক করবা, তুমি রাত 2টা-3টা বাজে যাবে, তুমি বাসায় ঢুকতে পারবা না। ওই দিন আর আমি যাইনি। তো যাই হোক, ডিরেক্টরের সাথে আমার ফেসবুকে মেসেঞ্জারে অনেকদিন কথাবার্তা হওয়ার পরে দেখলাম যে না, উনি আমাকে আসলেই হট ড্রেস, তারপরে শর্ট ড্রেস, এই টাইপের কি টাইপের ড্রেস পরতে হবে ওইসব ছবি পর্যন্ত উনি আমাকে পাঠায়, এই টাইপের মডেলিং করতে হবে। পরে দেখলাম না, আমার পক্ষে এগুলো আসলেই পসিবল না। তারপরে একটা পর্যায়ে উনি আমার ফ্রেন্ড হইতে চায়। উনি আমাকে বলে যে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তুমি মিডিয়াতে কাজ না করলেও তোমার মাসিক একটা ইনকামের ব্যবস্থা করে দিব, তুমি আমার সাথে একটা ফ্রেন্ড হও, আমার একটা ফ্রেন্ড দরকার খুব, আমার হচ্ছে অনেক লোনলি লাইফ, এই সেই হাবিজাবি। দেখেন ভাইয়া, মানে আমার কথা হচ্ছে ভাইয়া, আমি জানি না, আমার লাখটাই মনে হয় এরকম। আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই আমি হয়তো একটা ভালো মানুষ বা একটা ভালো কাজ করবো, এরকম সুযোগটা আমি আসলেই পাচ্ছি না। আমি বিবিএ কমপ্লিট করেছি বা শেষ হয়েছে আমার 2020। তারপর আপনি আর মাস্টার্স করান? না, মাস্টার্স করিনি। কেন ভাইয়া, এখানে আরেকটা জিনিস শেয়ার করি। আমার একটা আন্টি, ও কিন্তু ইন্টারও পাশ করেনি, ও কিন্তু 16,000 টাকা স্যালারিতে জব করে, কিছুই জানে না, কিছুই মানে, তাও ও হচ্ছে 2011-তে না 2005-এ সম্ভবত ওর এসএসসি। তাহলে ও যদি 16-17 হাজার টাকা স্যালারি, ওর নাকি ওভারটাইম নিয়ে 20,000 টাকা নাকি ও ইনকাম করে মান্থলি। ও যদি এত কম পড়াশোনা নিয়ে যদি এত টাকা স্যালারি জব, ওইটা আমার আরেকটা ডিপ্রেশন আমার, যে ও এত কম পড়াশোনা করে এত ভালো একটা জব করতে পারতেছে, সেখানে আমি বিবিএ কমপ্লিট করে একটা 15,000 টাকা স্যালারির জবও পাচ্ছি না। আর যদিও পাচ্ছি, আমার মানুষগুলো, আশেপাশে মানুষগুলো আমার ভালো হচ্ছে না, পাচ্ছি না আমি জব করতে। আমি থাকে না যে আমি কমফোর্ট না, আনইজি ফিল হচ্ছে আমার জব করতে। ঠিকই, এত ফ্রাস্ট্রেশন, এত কিছু নেগেটিভ সারাউন্ডিং, আমার মাঝে মাঝে ইচ্ছা করে আমি ফ্যানের সাথে ঝুলে যাই। ফ্যানের সাথে ঝুলে যাওয়ার পর বেশি ইচ্ছা করে, মাঝে মাঝে হুট করেই কিছু থেকে কিছু হয়। আমার বাবা মাঝে মাঝে হঠাৎ করে সেদিন বলতেছে আমার মধ্যে আসলে না, আমি কেন ব্লেম দেয় ও যে আগে পর্যন্ত হয়তো আমার এই সমস্ত কাহিনীর জন্য ওর বাবা তো সবটা ওখানে ছিল না, হয়তো মাঝে মাঝে হয়তো ভাবে ওই ছেলের সাথে হয়তো আমার রিলেশন ছিল, বাট ভাইয়া আমার আসলে কোনো রিলেশনশিপ ছিল না, আমি তাকে দেখতেই পারতাম না, পছন্দই করতাম না। আমার যদি রিলেশনশিপই থাকতো বিয়েই তো করে ফেলতাম। আমি তো একাই থাকি আমার রুমে, তখন মাঝে মাঝে আমি একাই দাঁড়াই ফ্যানের সাথে ওনাও নিশে নিই, মনে হচ্ছে যেন একটু দেখি না আসলে মানুষ এইভাবে মারা যেতে পারে কিনা বা মরে কিনা। তারপরে আবার ভয় পাই, সত্যি ভয় পেয়ে আবার নেমে আবার শুয়ে পড়ি। আজকের এই গল্পটা আমি যখন শুনছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে এটার এন্ডিংটা কি হবে।
এটা ফিনিশিং লাইনটা হচ্ছে এটা হচ্ছে আমরা সবসময় ছোটবেলাতে একটা কথা বলেছি, সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এটা ডাক্তাররা বলেন, প্রতিরোধ প্রতিকারের চেয়ে উত্তম। জি এই যে আমাদের সোশ্যাল মিডিয়াতে এত এত সুইসাইডের ঘটনা আসে, কিংবা আমি যে লাইফ স্টোরিগুলো আপনাদের এখানে প্রচারে করি, যারা সুইসাইড থেকে ফিরে এসে নিজের জীবনকে অনেক সুন্দর করে, এই যে ঘটনাগুলো আসে জি জি সেগুলো শুধুমাত্র খুঁটচুম্বক লাইনে, টুইস্টিং কিছু লাইনে, গণমাধ্যমে আসে। আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডে যাই না। আল্লাহ মাফ করুক, আজকে এই যে পিউ যে গল্পটা বলল, ধরেন পিউ যদি কোনো কারণে এরকম একটা ঘটনার শিকার হয়ে যেত, পিউকে নিয়ে যদি সোশ্যাল মিডিয়াতে কেউ কিছু বলতো বা কিছু হতো, হয়তোবা এটা এরকম একটা লাইন আসতো যে প্রেমে বিশ্বাসঘাতকতায় বা প্রেম করে বিয়ে না করাতে তরুণীর আত্মহত্যা। ওটা চুম্বক লাইন, এবং ওটার ভিতরে ঢুকার পরে হয়তো বিস্তারিত জানাও যেত না। 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও, তারপরে দেখা গেল গণহারে গালিগালাজ। হ্যাঁ, ভিডিওর নিচে সমানে গালিগালাজ, হয়তো ঘটনার ভিতরে যাওয়া হতো না। কিন্তু ওর গল্পটা আপনি দেখেন, ক্লাস 6 to 7 থেকে শুরু, সামাজিক বাস্তবতা, পারিবারিক বাস্তবতা, মাকে হারানো, এবং তারপর ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত যেখানে যেভাবেও গেছে, ব্যক্তিগত লাইফ থেকে শুরু করে পারিবারিক লাইফ, সেখানেও একটা টেনশন, আমার বিয়ে না হলে বাবার বিয়ে হচ্ছে না। আমরা আসলে যেরকম একটা সমাজে বসবাস করছি, সামহাও আমাদের লাইফস্টাইল বলেন বা সমস্ত কিছু বলেন, হ্যাঁ ভাই, আমাদের ফ্রাস্ট্রেটেড হওয়ার মতো, আমাদের আসলে সুইসাইড করার মতো অসংখ্য উপসর্গ রয়েছে সমাজে, পারিবারিক অবরবে। তো আমার কেন জানি মনে হয় যে আসলে শুধুমাত্র ব্রেইনস্টর্মিং করে, মোটিভেশন দিয়ে এই জায়গাগুলো থেকে বের করে নিয়ে এসে এই জায়গাটা কতটুকু কিওর করা সম্ভব আমি জানি না। জি তবে এই আত্মহত্যা বা এই যে আত্মহত্যার মতো জায়গায় চলে যাওয়া, এটার জন্য সামাজিকতা, সার্বিক পরিস্থিতি অনেক বেশি দায়ী। পিউ, আপনি তো নিজে শিক্ষিত মানুষ, এখান থেকে বের হতে পারেন কিভাবে? আপনি আমাকে এটা বলেন, আপনার কি মনে হয় কি করা উচিত? কারণ আমার তো মনে হয় বাবার প্রতি একটা ইনজাস্টিস হচ্ছে, আর বিয়ে করা মানেও যে ওই যে ছেলেটা জেল থেকে ফিরে আসলো, জেল থেকে ফিরে সে কী করেছিল জানেন? আমি তখন তো স্টুডিওতে পিকচার তোলা হইতো, মানে স্কুলের ছবি দিতে হলে তো স্টুডিওতে তুলতে হইতো। ও আমার এতটুকু নিয়ে এই অবধি পর্যন্ত ভাইরাল করে দিয়েছিল। তো আপনি পুলিশের অ্যাকশন নেননি কেন পরবর্তীতে? হ্যাঁ, ওই যে বললাম, পুলিশের কাছে গেলে তো আমরা কোনো হেল্প পেতাম না। হ্যাঁ, আপনি এখন যদি এই ইস্যু নিয়ে যদি, প্রথম কথা হচ্ছে এটা যদি কেউ করে থাকে, আমি কেউ দিয়ে উদাহরণ দিচ্ছি, কেউ যদি এটা কারোর সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপনও করে থাকে, সেই ব্যক্তিগত সম্পর্কের কোনো কিছু পাবলিকলি আনলে বাংলাদেশে এটা সাইবার ক্রাইম, জি ভয়ঙ্কর রকমভাবে ক্রাইম, জেল ছাড়া ক্রাইম। আমি যতদূর জানি যে এই ধরনের ক্রাইমে কোনো জামিন হয় না, আমি যতটুকু জানি, এবং এটার বিরুদ্ধে বাংলাদেশ সরকার খুব সোচ্চার। মাঝখানে আমরা দেখব যে সাইবার ক্রাইম এটা হওয়ার আগ পর্যন্ত এগুলো খুব বেশি হতো, একটা মেয়েকে হেনস্থা করা। এখনও যে এরকম হয় না তা কিন্তু না, কিন্তু এগুলো হলে এগুলার খুব মারাত্মক অ্যাকশন আছে, সঙ্গে সঙ্গে এই পুলিশ অ্যাকশন নিয়ে ফেলে। আগে কিন্তু এত ছিল না, এবং এগুলা খুব ভিগোরাসলি হতো। আমরা সেলিব্রিটি থেকে শুরু করে, প্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ গল্প শুনছিলাম। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।